তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই, যেটুকু টাইম আছে এই টাইমটার মধ্যে কিন্তু তোমাদের ফুল গেমটাকে পাল্টে দিতে হবে, যাতে তোমাদের ফ্যামিলি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু মানে অবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল, এতদিন তো পড়াশোনা করছিল না, হঠাৎ রেজাল্ট এরকম কি করে হয়ে গেল। তো রেজাল্ট তোমাদের পাল্টানোর জন্য এমন কিছু একটা করতে হবে এই সময়ের মধ্যে যেন সবাই অবাক হয়ে যায়। ক্লাস 12 সেমিস্টার করে মডার্ন ফিজিক্স থেকে টোটাল 21 নাম্বার থাকবে, তোমাদের 35 এর মধ্যে 21 নাম্বার থাকবে, ভালো একটা ওয়েটেজ। আর সব থেকে সহজ, পুরো ফিজিক্সের সব থেকে সহজ পার্ট হচ্ছে মডার্ন ফিজিক্স, যদি ভালো করে তুমি বুঝো। এই মডার্ন ফিজিক্সের উপরে আজকের এই ভিডিওটা, সমস্ত চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে, আমাদের কোয়ান্টাম আছে, আমাদের পরমাণু আছে, নিউক্লিয়াস আছে, অর্ধপরিবাহী আছে, হ্যাঁ আমাদের ট্রানজিস্টর আছে, যাই হোক, তারপর আমাদের এদিকে সঞ্চার ব্যবস্থা বা কমিউনিকেশন আছে, সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি এখানে নিয়েছি এবং এই কোশ্চেন গুলো করলে কিন্তু তোমাদের মোটামুটি একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। এক একটা কোশ্চেনের ভেতরে একটা থেকে দুটো করে আমি কনসেপ্ট অ্যাপ্লাই করেছি। অনেক কোশ্চেন এমনও পাবে যেগুলো তোমাদের নিটে আসা কোশ্চেন, যেই মেনে আসা কোশ্চেন, তোমাদের এইচএস আসা কোশ্চেন, ঠিক আছে। তো এমন কোশ্চেন আমি নিয়েছি যেগুলো তোমাদের রিভিশনটা হয়ে যায়। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের যে চ্যানেলটার যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। আজকের আমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে নিটের একটা কোশ্চেন, নিট 2025 সালে এসেছে। একটি ফোটন আর একটি ইলেকট্রনের শক্তি ই আছে, যেখানে ইলেকট্রনের ভর আমাদের এম দিয়ে দিয়েছে। আচ্ছা, এদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত। এতদিন ধরে আমরা যেসব অনুপাতগুলো বার করছিলাম, দেখো যখন আমরা টেস্ট পেপার সলিউশন করছিলাম বা যখন আমরা তোমাদের এবিটি রায়মার্টিন সলিউশন করছিলাম, সেখানে ছিল প্রোটন নিউট্রন, প্রোটন আলফা, এরকম ছিল। কিন্তু এই অঙ্কটায় দেখো, এখানে কিন্তু আমাদের ফোটনকে ব্যবহার করা হচ্ছে, আমাদের ইলেকট্রনকে ব্যবহার করা হচ্ছে। যখন ইলেকট্রন, আলফা, প্রোটন, নিউট্রন, অন্য যে কোনো আমাদের কণা ব্যবহার করুক, তার ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক আছে, ইলেকট্রনের ক্ষেত্রে বলো, তার ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ল্যামডা সমান আমরা ব্যবহার করতাম h/mv। যদি এটাকে আরো একটি ভাঙা যায় তখন এটা হতো ল্যামডা সমান h/2m ইন্টু ই হতো, আর সাথে একটা 2m ই হতো, তাই না। এইটা হতো আমাদের সম্পর্ক, 2m কে হতো বা 2m ই হতো, যাই বলো এটা হতো। এইবার কি বলা হচ্ছে বলতো, এইখানে দুটোরই শক্তি আমাদের সমান বলেছে। এটা কার ক্ষেত্রে আমি বললাম? ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে এটা যদি আমাদের আলফা বলতো এটাই হতো, যদি আমাদের প্রোটন বলতো এটাই হতো। এইবার ফোটন বলেছে, ফোটনের ক্ষেত্রে আমি এটা পি লিখলাম, পি। সে ল্যামডা সমান হয়, দেখো ই সমান হয় কি hc/ল্যামডা হয়, তাই না, hc/ল্যামডা হয়। তাহলে ল্যামডাটাকে এইদিকে নিয়ে গেলে এইদিকে থাকছে hc বাই কি থাকছে, ই থাকছে, ঠিক আছে। এবার আমাকে বলেছে এদের অনুপাত বের করতে বলেছে। অনুপাত বের করার জন্য আমি একটা খুব ছোট একটা জিনিস করব। কি করব বলতো, আমরা স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব আর এটাকেও স্কোয়ার করব। যদি এটাকে স্কোয়ার করি তাহলে ল্যামডা ই, তার যদি স্কোয়ার করি তাহলে এটা পড়ে থাকছে এইচ স্কোয়ার বাই কি পড়ে থাকবে 2m ইন্টু ই পড়ে থাকবে। আর এটাকে যদি আমরা স্কোয়ার করি ল্যামডা পি তার স্কোয়ার, তাহলে এটা পড়ে থাকবে এইচ স্কোয়ার সি স্কোয়ার বাই ই তার স্কোয়ার। প্রথমে কে আছে? ফোটন আছে, তারপরে ইলেকট্রন আছে। তার মানে এদের অনুপাত মানে উপরে হবে ফোটন আর নিচে হবে ইলেকট্রন, তার উপরে স্কোয়ার। এবার ফোটনের ক্ষেত্রে আমাদের সম্পর্ক কি আছে? এইচ স্কোয়ার সি স্কোয়ার বাই ই তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফোটনের ক্ষেত্রে। ইনটু আমরা এবার যদি ইলেকট্রনটা করি, তো ইলেকট্রনটা যে 2m ইটা আছে এটা উপরে ঘুরে যাবে, তাহলে উপরে চলে গেল 2m ই থাকলো, আর নিচে আমাদের থাকছে তাহলে এইচ স্কোয়ার। এবার দেখো কি বলা হয়েছিল, যে উভয়েরই ই কিন্তু ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে, মানে একই আছে, উভয় ই একই। এবার তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে, তা এখান থেকে দেখো আমরা এইচ স্কোয়ারটা আমরা কেটে দিতে পারছি। আচ্ছা, এইখানে আমাদের এই যে ই তার স্কোয়ার আছে, এই এর সাথে এই ই কেটে নিচে একটা ই লিখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, তার মানে এইখানে কি থাকছে, এবার যদি এটাকার অনুপাত করতে চাই তাহলে অবশ্যই সিটাকে আমি বাইরে রাখতে পারো, আর রুটের ভেতরে আমাদের 2m/e থাকছে, তাহলে রুটের ভেতরে থাকছে 2m/e। এটা হচ্ছে আমাদের অনুপাত ল্যামডা অফ প্রোটন বাই ল্যামডা অফ ইলেকট্রন। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই, এই কোশ্চেনটা এখানে সমাপ্ত। তাহলে এই কোশ্চেনটাই কি আছে, যে কি বলা হচ্ছে একটু আগে দেখো, 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইউভি রশ্মি কোন ধাতুর পৃষ্ঠে আপতিত হলো। খুব ভালো কথা। আচ্ছা, 300 ন্যানোমিটার মানে শক্তি আমরা বের করতে পারবো, যেহেতু ন্যানোমিটারে ব্যবহার করছে, তাহলে ই এর মান আমরা একটা লিখি কি 12400 বাই ল্যামডা, এটা আমাদের বেরোয় কি ইভি তে বেরোয়। আর একটা হয় ই সমান আমরা কি লিখি 1240 বাই ল্যামডা, এটাও আমাদের ইভি তে হয়। এইখানে
ল্যামডাটা আর্মস্ট্রং এ থাকে আর এইখানে ল্যামডাটা ন্যানোমিটারে থাকে। তো এক্ষেত্রে আমাদের ল্যামডা কিন্তু ন্যানোমিটারে আছে। এবার যেহেতু এখানে ল্যামডা আমাদের ন্যানোমিটারে আছে, তাহলে আমি এখানে 1240 লিখবো, আর নিচে আমাদের যেমন 300 আছে সেটা লিখবো। তাহলে এটা কাটলো, এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে দেখা যাক কত আছে, 124/30। তাহলে 124 ভাজিত 30 যদি আসে, এটা 4.1 এসছে, ঠিক আছে। সো 4.13 এত ইলেকট্রিক ভোল্ট এসছে ই এর মান। এবার বলছে যদি এক্ষেত্রে কার্যপেক্ষক মানে ফাই যেটাকে আমি বলি সেটা হচ্ছে 2.13 হলে নিবৃত্ত বিভবের মান বের করো। সো কে ম্যাক্স এটা সমান আমাদের হয় ইভিএস। আচ্ছা, এসটা আমাদের সাফিক্সে হয় স্টপিং পোটেনশিয়াল, এটা সমান আমরা কি লিখি ই মাইনাস ফাই বা দিলাম। এবার তাহলে ইভিএস এটা সমান ই, যেটা সমান হচ্ছে 4.13 ইলেকট্রিক ভোল্ট মাইনাস 2.13 ইলেকট্রিক ভোল্ট, 2.13 ইলেকট্রিক ভোল্ট। তার মানে 4.13 থেকে যদি আমি 2.13 বাদ দিই তাহলে এখানে 2 পড়ে থাকছে, তার মানে বা ইভিএস এটা সমান আমাদের পড়ে থাকছে 2 ইলেকট্রিক ভোল্ট। এবার এইখানকার ই আর এখানকার ই যদি কাটি তাহলে ভিএস যেটা স্টপিং পোটেনশিয়াল সেটার মান কত আমাদের বেরোলো, সেটার মান আমাদের বেরোলো হচ্ছে 2 ভোল্টেজ, এবং এটা এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন এটা দেখো 2024 সালে এসছে, একটি প্রোটন আর একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাদের গতিশক্তির অনুপাত। এর আগে আমরা যখন এই টাইপের কোশ্চেন গুলো করেছিলাম সেখানে তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু সেই সব জায়গাতে আমরা যখনই করেছিলাম এদের শক্তির অনুপাত বের করেছিলাম, সরি এদের আমরা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বা অন্য কিছুর অনুপাত আমরা বের করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের চাইছে গতি শক্তির অনুপাত জানতে চাইছে, মানে এক কথায় শক্তির অনুপাতই জানতে চাইছে। এবার একটা প্রোটন এদের যদি গতি এদের যদি শক্তি জানতে চাই তরঙ্গ মানে ল্যামডা অফ প্রোটন আমি নিলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে ল্যামডা অফ ইলেকট্রন, এটা কি হয়, এটা হয় h/√2m ইনটু ই হয় ই অফ প্রোটন, মাস অফ প্রোটন এটা। আচ্ছা, এটা হবে h/√2 মাস অফ ইলেকট্রন আর ই অফ ইলেকট্রন। এবার এদের দুজনার বলেছে তরঙ্গ দৈর্ঘ্য সমান, তার মানে প্রোটন আর যে ইলেকট্রন এদের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে h/√2 মাস অফ প্রোটন আর ই অফ প্রোটন এটা সমান আমরা এই দিকেও লিখতে পারি h/2 মাস অফ প্রোটন আর শক্তি ইলেকট্রনের, এই দুটো আমরা সমান। এবার আমরা কি করব, আমরা এইচ আর এইচ কেটে দিতে পারি, রুট গুলো উঠে যাবে, 2 আর 2ও কেটে যেতে পারে। আমাদের কার অনুপাত চাইছে, গতি শক্তির অনুপাত আমাদের জানতে চেয়েছে। প্রথমে কি আছে প্রোটন, তার মানে এখানে যেটা দাঁড়ালো মাস অফ প্রোটন আর শক্তি প্রোটনের, আর এদিকে মাস অফ ইলেকট্রন আর শক্তি ইলেকট্রনের শক্তি। তাহলে প্রথম আমাদের প্রোটন আছে, তাহলে ই অফ পি বাই ই অফ ই এটা সমান আমরা উপরে লিখতে পারি মাস অফ প্রোটন আর নিচে মাস অফ ইলেকট্রন। এবার মাস অফ প্রোটন এটা 1836 গুণ হয় মাস অফ ইলেকট্রনের, অলমোস্ট ইকুয়াল টু দেওয়াই ভালো, অলমোস্ট ইকুয়াল টু 1836 গুণ হয়। তার মানে এইখানটা আমি লিখতে পারি 1836, তার মানে এটার উত্তর কত হবে 1836:1 বা 1836/1, এটা হবে অ্যান্সার। সরি এখানটা একটুখানি মিস্টেক হয়ে গেছিল, দেখো এইখানটায় উপরে কি যাবে, যদি কোনাকুনি গুণ করো উপরে যাবে মাস অফ ইলেকট্রন আর নিচে যাবে মাস অফ প্রোটন, তার মানে এটা আসবে 1/1836, তার মানে এটার অ্যান্সার হবে 1:1836। কোনাকুনি গুণ করে দেখো আবার আগের লাইনটা ফিরে আসছে, এটা একটু মিস্টেক ছিল। পরবর্তী কোশ্চেন আমরা যাই, এটা আমাদের তোমাদের সংসদের মক টেস্টে এসছে কোশ্চেনটা বলছে একই বিভব প্রভেদে প্রোটন এবং আলফা। এই কোশ্চেনটা এডিটিএতে প্রতিটা পেজে তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে চেঞ্জটা কি আছে, চেঞ্জটা এখানে আছে জানতে চাইছে কার গতিশক্তি কম। ওইখানে আমরা বের করেছিলাম যে কার গতি মানে গতিশক্তির অনুপাত, এবং সেই অনুপাতটা আমরা এখানে যেহেতু আমাদের প্রোটন আর আলফা গতিশক্তি চাইছে, তাহলে ই অফ প্রোটন বাই ই অফ আলফা এটা যদি বের করেছিলাম দেখবে এটা ছিল 2√2/1 হয়েছিল। তার মানে এখানে প্রোটন যেটা আছে তার যে গতিশক্তি সেটা 2√2 টাইমস আলফার গতিশক্তির থেকে বেশি। আমি তবু অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, যারা বুঝতে পারছো না যে এটা কোথা থেকে এলো আমি অঙ্কটা করে দিচ্ছি, আসো দেখো এখানে জাস্ট এইটুকু জেনে রেখে দিও যে মাস অফ আলফা এটা 4 টাইম মাস অফ প্রোটন, আর আধান আলফার যেটা আধান সেটা 2 টাইমস প্রোটনের আধান হয়, ঠিক আছে, এই দুটো জিনিস দেখে নিও। এইবার
ল্যামডা প্রথম কি আছে প্রোটন, তাহলে ল্যামডা অফ প্রোটন সমান এইচ বাই রুট আন্ডার 2m অফ পি কিউ অফ পি এবং ভি। কেন স্যার ভি অফ পি লিখলি না কেন? কারণ একই বিভব প্রভেদ এদেরকে ত্বরান্বিত করা হয়েছে। আচ্ছা নেক্সট আলফা সমান কি লিখতে পারি, এইচ বাই রুট আন্ডার 2 মাস অফ আলফা কিউ অফ আলফা আর ভি এক্ষেত্রেও। এইবার যদি আমি এই দুটোকে অনুপাত করি ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা, যদি আমি এটা অনুপাত করি তাহলে উপরে আমার হচ্ছে এইচ বাই রুট আন্ডার 2 মাস অফ প্রোটন কিউ অফ প্রোটন ইনটু ভি, আর মাল্টিপ্লাইড করে উপরে আমাদের যাচ্ছে 2 মাস অফ আলফা কিউ অফ আলফা ইনটু ভি, আর নিচে একটা এইচ আছে। এই একটা এইচ আর এই একটা এইচ আছে, যেহেতু এরা দুজনা আমাদের রুটের ভেতরে আছে তাহলে 2 আর 2 আমরা কাটতে পারি, ভি আর ভি আমরা কাটতে পারি। তাহলে এক কথায় এখানে উপরে হলো মাস অফ আলফা, নিচে হচ্ছে মাস অফ প্রোটন, তাহলে মাস অফ আলফা বাই মাস অফ প্রোটন ইনটু উপরে থাকছে কিউ অফ আলফা, নিচে হচ্ছে কিউ অফ প্রোটন। তার মানে এটা হলো √8 মানে হচ্ছে 2√2, তার মানে কিউ অফ প্রোটন এটা হচ্ছে 2√2 টাইমস কিউ অফ আলফা। কোশ্চেন কি চাইছে যে এই দুটির মধ্যে কোনটির গতিশক্তি কম। এইবার দেখো, তার মানে এখানে ল্যামডা অফ পি আমাদের যেটা তরঙ্গ দৈর্ঘ্য বেরোলো, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের প্রোটনের কম, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের প্রোটনের কম হচ্ছে, আর আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ প্রোটন এটা কিন্তু বেশি হচ্ছে ল্যামডা অফ আলফা থেকে, মানে প্রোটনের যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি তার থেকে আলফার থেকে। এর থেকে কি বোঝা যায়, এবার ল্যামডা এটা সমান এটা লেখা যায় যে এইচ বাই রুট আন্ডার 2me, তাই না? তার মানে যার ল্যামডা বেশি তার ই কম, যার ল্যামডা কম তার ই বেশি। কোশ্চেন কি চেয়েছে দুটির মধ্যে কোনটির গতিশক্তি কম, তাহলে গতিশক্তিকে যদি কম হতে হয় তাহলে ল্যামডার মান বেশি হতে হবে, তাহলে ল্যামডার মান বেশি কি প্রোটন, তাহলে অতএব এখানে বলছে কোনটির গতিশক্তি কম, প্রোটনের গতিশক্তি কম। উত্তরটা কি হবে, প্রোটনের গতিশক্তি কম। ঠিক আছে, প্রোটনের গতিশক্তি কিন্তু এক্ষেত্রে আমাদের কম হবে। আচ্ছা বুঝা যাচ্ছে এতদূর? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক একটা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট এই কোশ্চেনটা আছে যেখানে বলা হচ্ছে একটি ইলেকট্রন 4 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং তার শক্তিকে আমাদের ইভিতে নির্ণয় করতে হবে। ইলেকট্রনের শক্তি ই এটা সমান হয় হাফ এম ভি তার স্কোয়ার। তাহলে হাফ এম এর মান মানে ইলেকট্রনের এম দেখো বলে দিয়েছে 9.1 × 10⁻31। আচ্ছা আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10⁷। এটা যেটা আসছে সেটা আমাদের বলে দেওয়া হচ্ছে 7.28 × 10⁻16 এত জুল আসছে। দুটো কনসেপ্ট এখানে আমরা ব্যবহার করব। প্রথম, তুমি কি এটা জানো যে ইলেকট্রনের শক্তির সূত্র এটা, 1 নম্বর। দ্বিতীয়, তুমি কি এটা জানো যে জুল থেকে ইভিতে কি করে কনভার্ট করা হয়? জুল থেকে ইভিতে কনভার্ট করতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হয়, 10⁻19 দিয়ে ভাগ করলে এর অ্যান্সারটা আসবে 4550 ইভি। আমি সেজন্য প্রথমেই বলে দিলাম যে প্রত্যেকটা কোশ্চেনে ম্যাক্সিমাম প্রতিটা একটার বেশি আমি কনসেপ্ট কিন্তু ব্যবহার করব। তো এক্ষেত্রে আমি দুটো কনসেপ্ট এখানে ব্যবহার করলাম। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। এখানে আমি একটা গ্রাফের কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনটা গ্রাফের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল আছে। ভালো করে বোঝো, এই গ্রাফটা হচ্ছে তোমাদের আইনস্টাইনের যে সমীকরণ আছে, কোয়ান্টামের যে আইনস্টাইনের সমীকরণ, সেই সমীকরণের যে গ্রাফ, এই গ্রাফটা ওই গ্রাফটা একই। এটা শুধু ওপরে পজিটিভটা নিচে নেগেটিভটা নিচে নেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার অনুশীলনে একটি পরীক্ষার কম্পাঙ্কের সাপেক্ষে নিবৃত্ত বিভবের এখানে আমাদের গ্রাফটা দেওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে কোন ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্কের মান বৃহত্তর। এই গ্রাফটা দেখে তুমি কি এটা বলতে পারবে যে সূচনা কম্পাঙ্ক এই গ্রাফগুলোতে কোনখানটা হয়? এই যে যেখানটায় টাচ করছে এটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক। এটা ধরো μ1 ধরলাম, এটা ধরো μ2 ধরলাম, এটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক। তাহলে তুমি আমাকে বলো যে পি আর কিউর মধ্যে কার সূচনা কম্পাঙ্ক বেশি, কার সূচনা কম্পাঙ্ক বেশি? অবশ্যই দেখো একজনের আছে 4, একজনের আছে 6, তাহলে কার কম্পাঙ্ক বেশি হচ্ছে? যার 6 আছে তার মানে এখানে কিউ এর সূচনা কম্পাঙ্ক μ1 এর মান বেশি। ঠিক আছে, আর সেই মানটা কত আমাকে যদি জানতে চাই তাহলে μ1 এটা সমান বলবো 6, আর তার সঙ্গে 10⁻14, 6 × 10⁻14 হার্জ হবে এটার অ্যান্সার। 1 নম্বর।
দ্বিতীয় কোশ্চেন বলছে বৃহত্তর কার্য অপেক্ষক বিশিষ্ট ধাতুটির কার্য অপেক্ষক কত। আচ্ছা, এবার কার্য অপেক্ষক যদি আমি বার করতে চাই, এর যদি কার্য অপেক্ষক যদি বার করতে চাই ফাই, সেটা সমান হয় এইচ ইন্টু মিউ নট। আচ্ছা, এখানে যেহেতু আমি সূচনা কম্পাঙ্ক মিউ ওয়ান দিচ্ছি, সো মিউ ওয়ান। এইচ এর মান কত, এইচ এর মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 হয়। আচ্ছা, মিউ ওয়ান এর মান কত, মিউ ওয়ান এর মান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে এইখানে এখানে যদি কার্য অপেক্ষকের মানটা আমি যদি বের করি, যেটা আমাদের এখানে আসছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এটা আমরা করলে এটা আসবে মোটামুটি 3.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা আমাদের জুলে আসবে। যদি এটাকে আমরা ইভিতে কনভার্ট করি, তার মানে এটাকে ইলেকট্রনের আধান দিয়ে আমাকে ভাগ করতে হবে, এবং ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলে এটা আসবে আমাদের 2.47, অলমোস্ট ইকুয়াল টু 2.5 ইলেকট্রিক ভোল্ট আমরা এই ক্ষেত্রে নিতে পারি। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন এ এর অ্যান্সার, এটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার। এইবার আমাদের সি এর অ্যান্সারটা চাই। সেখানে বলা হচ্ছে যে আপতিত বিকিরণের কম্পাঙ্ক মানে মিউটা, বিকিরণের কম্পাঙ্ক যেটা, সেটা বলা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ বলে দিয়েছে। এবার সর্বোচ্চ গতিশক্তি, তার মানে কে ম্যাক্স এর মান জানতে চেয়েছে। কে ম্যাক্স সমান দেখো ই মাইনাস ফাই হয়, ই সমান আমরা লিখি এইচ মিউ, আর ফাই সমান আমি লিখবো এইচ মিউ ওয়ান। এক্ষেত্রে তাহলে এইচ যদি কমন নিই তাহলে মিউ মাইনাস মিউ ওয়ান থাকে। আচ্ছা, তার মানে কে ম্যাক্স যেটা, এটা সমান এইচ ফার্স্ট ব্র্যাকেটে মিউ মাইনাস মিউ ওয়ান। তাহলে মিউ কোনটা, এখানে যেটা বলে দিচ্ছে এটা মিউ, আর মিউ ওয়ান কোনটা, মিউ ওয়ানটা হচ্ছে এই যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তার মানে এইচ এর মান হচ্ছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে 8 থেকে আমি এখানে বাদ দেবো কত, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, এবার এইটা ক্যালকুলেশন করে দেখা যাক যে কত আসে, তাহলেই হবে। কারণ আমি মুখে মুখে করে দিলাম, 8 থেকে 6 বাদ দিলাম, 10 টু দি পাওয়ার 14 আমি কমন নিয়ে নেবো, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2 আসে। এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.825 এত ইভিতে আসছে। ঠিক আছে, এইখানে যেটা আসবে সেটাকে যদি আমরা, এটা জুলে আসবে অবশ্য, জুল থেকে ইভিতে কনভার্ট করলে আমাদের ইলেকট্রনের আদান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এবং এটা হচ্ছে আমাদের সি এর অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যা যাক, সিটা আমাদের হয়ে গেল ডান। পরবর্তী কোশ্চেনে দেখা যাক। কোশ্চেনটা বলছে যে বৈশিষ্ট্যমূলক এক্সোসি কে আলফা কে বিটা কখন তৈরি হয়, এটা আমাদের জানতে হবে। দেখো, আমি ছকের মাধ্যমে জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু কে আলফা কে বিটা, আমি কে গামাটাও তোমাদের বলে দিচ্ছি। তো এখানে আমাদের কে আলফা, এটা আমাদের কে বিটা, এবং এটা আমাদের কে গামা। ঠিক আছে, কে আলফা, কে বিটা এবং কে গামা তিনটের ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এগুলো। শুধুমাত্র এইচএস এর জন্য না, তোমাদের নিট বা জেই বা ডাব্লিউবিজি এর ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, সেই অর্থেই বলে দিচ্ছি। তো আমাদের একটা হয় কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। ঠিক আছে, আর একটা এন কক্ষ হয়। এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এখানে 3 এবং এখানে 4। এইবার এখানে কে কক্ষ আছে, তো এখানে আমি কে লিখে দিলাম, কে কে কে। মনে রাখার নিয়ম হিসাবে বলে দিচ্ছি, থিওরি কিন্তু আমি বলে দিয়েছি। এইবার যদি এল থেকে আসে কেতে তাহলে হয় আলফা, যদি এম থেকে কেতে আসে তাহলে বিটা, যদি এম থেকে কেতে আসে তাহলে গামা। ঠিক আছে, এরকম এল থেকে কেতে এলে আলফা, এম থেকে তার পরবর্তী কক্ষপথ থেকে যদি একে আসে তাহলে কে বিটা, আর এন থেকে মানে 4 নম্বর থেকে একে এলে তখন কিন্তু গামা তৈরি হয়। পরবর্তী কোশ্চেন দেখা যাক আমাদের কি বলা হচ্ছে এখানে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমরা এমন একটা কোশ্চেন করেছি যে দুটো আমাদের কনসেপ্ট ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে এই গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হলে একটি হাইড্রোজেন পরমাণু উদ্দীপিত করা হলো, তার ফলে 6টি বর্ণালী রেখা পাওয়া যায়। হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি হচ্ছে এত। তার মানে আমার হাতে দুটো পেন আছে, এটা দুটো শক্তি স্তরকে তোমরা ভাবো। এই পেন যেটা আছে, এই নিচেকার পেনটা, এটা হচ্ছে ভৌম স্তর। এই জায়গা থেকে ইলেকট্রনটাকে এখন ধাক্কা মেরে এই জায়গাতে পাঠিয়েছে। কত নম্বর কক্ষপথ এটা সেটা আমরা জানি না, এই কক্ষপথটা কত নম্বর আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে ওই বর্ণালী রেখার সূত্রের সাহায্যে। এবার বর্ণালী রেখার সূত্র যদি কেউ না জানো তাহলে জেনে নিও, এটা সূত্র হয় n ইন্টু n মাইনাস 1/2। এটা হচ্ছে আমাদের বর্ণালী রেখার সূত্র। এবার আমাদের এই n এর মানটা আমাদের বলে দিতে হবে না, মানে এই n এর মানটা আমাদের বের করতে হবে কত নম্বর কক্ষপথ। তাহলে n এ স্কোয়ার করতে পারি, মাইনাস n সমান
এই দুইটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে 2 ইনটু এই এনটা কি বর্ণালী রেখার সংখ্যা যেটা 6 বলেছে, তাহলে এটা সমান আমি 12 লিখতে পারি। তার মানে এটা যেটা দাঁড়ালো n স্কয়ার মাইনাস n, এই 12টা এদিকে নিয়ে গেলে -12 সমান 0। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দাঁড়াবে n-4 আর একটা দাঁড়াবে n+3 সমান 0 দাঁড়ায়। এই দুটো দাঁড়ায় অপশনে। আর এইবার তার মানে এখানে কি বেরোচ্ছে, n এর মানে একটা 4 বেরোবে আর n এর মানে একটা -3 বেরোবে। এবার কক্ষপথের সংখ্যা তো নেগেটিভ হয় না, তার মানে এই জিনিসটা তো আমাদের সম্ভব না। তার মানে আমাদের n এর মান কত, 4। তার মানে ভূমি স্তর থেকে ওকে নিয়ে গেছে 4 নাম্বার কক্ষপথে। এবার আমাদের শক্তি বের করতে হবে। তাহলে ডেল্টা ই এটা সমান আমাদের E4 মাইনাস E1 করব। এবার 4 নম্বর কক্ষপথের শক্তিটা আমরা জানি না, ওটা আমরা বের করে নেব। শক্তি সূত্র কি, E সমান -13.6, উপরে থাকবে আমাদের জেড স্কোয়ার আর নিচে থাকবে এন স্কোয়ার। এবার 4 এর স্কোয়ার মানে এটা 16, তার মানে 13.6কে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13.6 ভাজিত 16 করলে এটা আসছে -0.85। ঠিক আছে, সো -0.85। তার মানে এটা -0.85 মাইনাস অফ মাইনাস দিয়ে প্লাস, সেখানে হবে 13.6। এটা যদি ক্যালকুলেট করা যায় যে 13.6 মাইনাস 0.85, তাহলে এটা আমাদের আসে 12.75 ইলেকট্রিক ভোল্ট। এই যে গতিশক্তির সর্বনিম্ন মান কত, এটাই ডেল্টা ই, সব থেকে গতিশক্তির কম মান 12.75 ইলেকট্রিক ভোল্ট। পরবর্তী কোশ্চেনের দিকে যাই আমরা। পরবর্তী কোশ্চেন দেখো এখানে কি বলছে যে এক্স রশ্মি উৎপাদক নলে 30 কিলোভোল্ট, 30 কিলোভোল্ট মানে ভি এর মান কত বলেছে, 30 কিলোভোল্ট বিভব প্রভেদ এবং 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, তার মানে আই এর মান কত বলেছে, 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা ক্রিয়াশীল লক্ষ্য বস্তুর উপর প্রতি সেকেন্ডে ইলেকট্রনের আধান। দেখো কিউ সমান কি হয়, এন ইন্টু ই। এটা হয় কিউ সমান এন ইন্টু ই, এটা সবাই জানি আমরা যে কিউ সমান হয় এন ইন্টু ই। আচ্ছা, তার আগে এটা বলো যে আই সমান কি হয়, আই সমান হয় কিউ বাই টি হয়। এবার কিউ সমান হয় এন ইন্টু ই বাই টি। আমাদের এই এন এর মানটা চাইছে, তাহলে এন সমান আমরা লিখবো আই ইন্টু টি বাই ই, আই ইন্টু টি বাই ই। এবার সেকেন্ডে কথা বলতে মানে টি এর মান 1, তাহলে আই, এবার আই এর মান কত বলেছে, 20 মিলি অ্যাম্পিয়ার বলেছে, তার মানে 20 ইন্টু 10⁻³ আর এই ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19। এটা যদি আমরা ক্যালকুলেশন করা হয়, আমি বলে দিচ্ছি একবার যে 20 ইন্টু 10⁻³ ঠিক আছে, কারণ মিলি অ্যাম্পিয়ার আছে, ভাজিত ফার্স্ট ব্র্যাকেট 1.6 ইন্টু 10⁻−19। সো এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা কতগুলো আসে, 1.25 ইন্টু 10⁻17 এতগুলি। ঠিক আছে, কোনো একক হয় না যেহেতু এটা সংখ্যা, তো এর কোনো কিন্তু একক নেই। এটা আমাদের এর অ্যান্সার গেল। বি এর অ্যান্সার কি চাইছে, বলছে উৎপন্ন এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা মিনিমাম এটা সমান কি লেখা হয়, এইচ সি বাই ই ইন্টু ভি লেখা হয়। তার মানে এইচ সি বাই ই ভি এটাকে আমরা এরকমও লিখি যে 12,400 বাই ভোল্টেজ, যেটা আমাদের বলেছে 30। আচ্ছা, কিলো ভোল্টে আছে, সো এটা 10⁻³ করে দিলাম। ঠিক আছে, তাহলে যেটা আমরা ক্যালকুলেশন করি 12,400 ভাজিত 30 ইন্টু 10⁻³, যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাদের আর্মস্ট্রং এ আসবে। তো এটা অ্যান্সার আসছে 0.4133। তো এটা কিন্তু আমাদের আর্মস্ট্রং এ ল্যামডা মিনিমামের মান আমাদের দাঁড়ালো 0.4133 আর্মস্ট্রং। পরবর্তী কোশ্চেনের দিকে যাই আমরা। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা এটা দেখো যেই মেনে এসেছে এই কোশ্চেনের তো যেই মেনে এসেছে, এখানে বলা হচ্ছে এনতম বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক যদি মিউ এন হয়, তাহলে মিউ এন সমানুপাতিক n⁴x। এনতম কক্ষপথ 1 শটে কিন্তু আমরা করিয়েছি চৌম্বক ভ্রামকের সাথে কিরকম ভাবে সম্পর্কিত এই জিনিসটা। ঠিক আছে, তো সেটা এখানে আমাদের জানতে চাইছে। চলো একে একে করি, একে একে। আমরা প্রথম আর সমান কি জানি, যে আর সমান আর নট, ওপরে কি হয়, ওপরে হয় এন স্কোয়ার আর নিচে হয় জেড। আমরা ভি সমান কি জানি, আমাদের ভি সমান হয় ভি নট, ওপরে জেড থাকে নিচে এন থাকে। আচ্ছা, আমরা এবার যদি টি বার করি, টি টি সমান কি হয়, 2 পাই আর বাই ভি হয়। আচ্ছা, 2 পাইটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে, তাহলে টি সমানুপাতিক আর থাকবে, আর সমান হচ্ছে উপরে এন স্কোয়ার বাই জেড, তাহলে উপরে আমি দিলাম এন স্কোয়ার, নিচে দিলাম আমি জেড, ইনটু নিচে আছে ভি, ভিটা তো পাল্টে যাবে, তার মানে উপরে এন যাবে নিচে জেড আসবে, উপরে এন নিচে জেড। তার মানে টিটা সমানুপাতিক হচ্ছে এন তার কিউবের সাথে এবং জেড তার স্কোয়ারের সাথে। ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে আই সমান কি হয়, আই সমান হয় উপরে থাকে কিউ
আর নিচে থাকে টি, মানে এক কথায় 1/t। তার মানে আইটা সমানুপাতিক হবে এইটার অনন্যকের সাথে, মানে এটা যদি ঘুরে লিখি তাহলে উপরে থাকছে আমাদের জেড স্কোয়ার আর নিচেই আমাদের থাকছে এন তার কিউব এটা। এইবার আমাদের যে ক্ষেত্রফলটা কি হয়, পাই ইন্টু আর তার স্কোয়ার হয়, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়। এবার আমাকে বলো যদি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয় তাহলে এস সমানুপাতিক আর এর স্কোয়ার। এবার আর এর স্কোয়ার করলে এটা স্কোয়ার হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের এন টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার করলে, আর নিচে আমাদের দাঁড়াচ্ছে জেড তার স্কোয়ার। এবার চৌম্বক ভ্রামককে মিউ এন দিয়ে যদি প্রকাশ করা হয় এটা সমান হয় আই ইন্টু এ। তার মানে মিউ এন এটা সমানুপাতিক আই দেখো জেড স্কোয়ার বাই এন কিউব, তাহলে এখানে লিখো যে জেড স্কোয়ার বাই এন তার কিউব হয় মাল্টিপ্লাইড বাই এ আছে। এবার এর জায়গায় লিখবো আমরা কি এম টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে এন টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে জেড স্কোয়ার। দেখো জেড স্কোয়ার কাটলো, এন থ্রির সাথে এই এন 4 কেটে এন এর মাথায় 1 থাকলো, তাহলে মিউ টু দি পাওয়ার এন এটা সমানুপাতিক থাকছে এন এর মাথায় 1। আর কোশ্চেনে যেটা বলেছে মিউ টু দি পাওয়ার এন, এন এর মাথায় এক্স আছে, তার মানে এক্স এর মান কত দাঁড়ালো, 1 দাঁড়ালো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, খুব খুব ভালো একটা কোশ্চেন যেটা আমাদের যেই মেন এসছে, খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। তো এরকম কোশ্চেন কিন্তু আসার চান্স প্রবল আছে, সেই জন্য এই কোশ্চেন গুলোকে ধরছি। দেখো এখানে আমাদের আটটাকে আমরা নিয়ে নিলাম, একবার আর সমান কি হয় জেনে নিলাম, ভি সমান কি হয় জেনে নিলাম, আমরা টি সমান কি হয় জেনে নিলাম, আমরা আই সমান কি হয় জেনে নিলাম, আমরা এ সমান কি হয় জেনে নিলাম। তাহলে এতগুলো কনসেপ্ট একটা কোশ্চেনের ভেতরে আমরা ভরে দিয়েছি। এই জন্য আমি বললাম যে এই যে ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এটাও দেখো আমাদের যেই মেনের কোশ্চেন, বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পঞ্চমতম উত্তেজিত কক্ষ। দেখো পঞ্চমতম উত্তেজিত কক্ষ মানে হচ্ছে উত্তেজিত কক্ষ, তার মানে এন এর মান 6, ঠিক আছে, তার মানে এন এর মান 6। এখানে বলা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত। তো গতিশক্তি এবং স্থিতিশক্তির যদি অনুপাত আমরা বার করতে চাই, গতিশক্তি যেটা ই অফ কাইনেটিক এটা হয় মাইনাস অফ ই টোটাল এনার্জি, আর ই অফ পোটেনশিয়াল যেটা হয় সেটা হচ্ছে টোটাল এনার্জি ডবল হয়, ই অফ টি এর ডবল। এবার যদি এদের অনুপাত জানতে চাই, কার প্রথম আছে গতিশক্তি, তাহলে ই অফ কাইনেটিক বাই, আচ্ছা এগুলো মড নেবো কারণ মাইনাস আছে। আচ্ছা নিচে আমি নেব ই অফ পোটেনশিয়াল সমান, দেখো মাইনাস একটা নিলাম, তাহলে কাইনেটিকের সাথে আমাদের নিচে একটা কি থাকবে, আচ্ছা তাহলে উপরে কাইনেটিক মান মাইনাস ইটি, সো উপরে ইটি বসালাম, আর এদিকে থাকছে 2 অফ ইটি। তার মানে ইটি এটি কেটে যায়। আচ্ছা আমি এটা যদি মড ভ্যালু নিয়ে নিই, তার মানে দেখো কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি এটা সমান আমাদের হাফ আসছে, ডাইরেক্ট অ্যান্সার। এ কিন্তু কোনো বিষয়ের উপর নির্ভর করছে না, ঠিক আছে। এইখানে যেটা বলছে যে পঞ্চমতম উত্তেজিত কক্ষস্তরে এদের অনুপাত তো আমাদের কক্ষপথের উপর নির্ভর করছে না, ওদের অনুপাত কত, হাফ, তাহলে উত্তর কত হবে, হাফ উত্তর হবে, ঠিক আছে, অনুপাতের উপর ডিপেন্ড করছে না। পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। সো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলা হচ্ছে একটি নিউক্লিয়াস এক্স, একটা নিউক্লিয়াস আছে এক্স যার ব্যাসার্ধ বেরিলিয়াম, আচ্ছা এখানে 6 হবে, ঠিক আছে, বেরিলিয়ামের এইখানটায় হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, আচ্ছা এখানে 4 হবে, তাহলে এটা হচ্ছে 4, তাহলে বেরিলিয়াম উপরে 9 নিচে 4, ঠিক আছে। এর নিউক্লিয়াসের দ্বিগুণ বলেছে, ঠিক আছে, ব্যাসার্ধ, তার মানে আর অফ এক্স যেটা আছে সেটা নিউক্লিয়াসের দ্বিগুণ, এর যে নিউক্লিয়াসের দ্বিগুণ, তার মানে সেটা হচ্ছে আর অফ বিই যেটা আছে এর হচ্ছে দ্বিগুণ। আচ্ছা তাহলে এক্স নিউক্লিয়নের সংখ্যা মানে আমাকে এখানে ভর সংখ্যা বের করতে জেনেছে। আমরা এটা জানি যে আর সমান আর নট এ টু দি পাওয়ার 1/3, যদি আমরা এটা এক্স ধরি, ঠিক আছে, আর নিচে আমরা বেরিলিয়াম আছে আর অফ বিই ধরি, তাহলে আর নট এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে এ অফ বেরিলিয়াম তার উপরে 1/3। এবার তার মানে দেখো এটা কেটে গেলে আমি এখানে এ অফ এক্স, আচ্ছা আর নিচে এ অফ বেরিলিয়াম, ঠিক আছে, এ অফ বেরিলিয়াম সমান, যদি আমি এই 1/3টাকে হাঁটাতে চাই তাহলে এদিকে আমাকে কিউব করতে হবে, তাহলে আর অফ এক্স বাই আর অফ বিই এর মাথায় আমাকে কিউব বসাতে হবে। এবার আমার কি চাই, এ অফ এক্সটা চাই, তাহলে এ অফ এক্স নিউক্লিয়ন বলেছে, তো নিউক্লিয়ন মানে কি প্রোটন আর নিউট্রন সংখ্যা, তো প্রোটন আর নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা, তাহলে নিউক্লিয়ন মানে ভর সংখ্যার কথা বলা হচ্ছে। তাহলে এ অফ বিই, তাহলে এ মাস কত বলা আছে, 9 বলা আছে, তাহলে এটা হচ্ছে 9। আচ্ছা আর অফ এক্স কত বলা হচ্ছে, আর অফ এক্স বলা হচ্ছে 2 আর অফ বিই, তাহলে 2
আর অফ বিই আর নিচে আর অফ বিই, তাহলে এর উপরে আছে কিউব আছে, তাহলে এই দুটো যদি কাটে 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 8, তাহলে এ অফ এক্স যেটা সেটা হচ্ছে 72। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, বসিরহাট টাউন স্কুল এসেছিল, ভালো একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দিকে আমরা যাই। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, তার মানে টি এর মান কত 10, প্রাথমিক ভর 3 এর প্রাথমিক ভরের 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগে। তার মানে 3/4 অংশ যদি বিয়োজিত হয় তাহলে পড়ে আছে কত, ধরি প্রাথমিক অংশ, ধরি প্রাথমিক ভর এটা সমান 1 অংশ। ঠিক আছে, 1 অংশ, তাহলে 3/4 অংশ বিয়োজিত হয়েছে, 3/4 অংশ বিয়োজিত হলে অবশিষ্ট কত পড়ে থাকছে, অবশিষ্ট হচ্ছে আমাদের 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4, তার মানে 1/4। আচ্ছা, এবার আমরা ছক করি, তাহলে উপরে থাকবে আমাদের সময় আর নিচে থাকবে অবশিষ্ট কতটা পড়ে রইলো সেটা, তাহলে উপরে সময় আর নিচে অবশিষ্ট যেটা। এবার দেখো তার মানে এইখানে আমরা শুরু করব লেখাটা মোটামুটি 0 থেকে। ঠিক আছে, আমরা 0 থেকে শুরু করব। আচ্ছা, ভালো কথা, তাহলে প্রতিটা, এবার তাহলে এটা এখানে 0, তারপরে টি, তারপরে হবে 2t, তারপরে হবে 3t। যখন 0 ছিল তখন কত ছিল, 1 অংশ, তার মানে তারপরে হবে 1/2, তারপরে হবে 1/4, তার মানে 2t তে হয়ে যাচ্ছে 1/4, তাহলে 2t এটা সমান লেখা যায় 2 আর t এর মান হচ্ছে 10, তার মানে 20, তাহলে 20 দিন। এখানে যেটা বলা হচ্ছে যে কত সময় পর 3/4 অংশ বিয়োজিত হবে, না 20 দিন পর 3/4 অংশ বিয়োজিত হবে, এটা আমাদের অ্যান্সার। এবং এই কোশ্চেনটা আমাদের তোমাদের রায়মার্টিনেও আছে। ঠিক আছে, এই কোশ্চেন আমাদের রায়মার্টিনেও আছে। ঠিক আছে, আর যদি এরকম 3/4 উপরে 5/4 6/4 যদি এরকম থাকে তো সবসময় বিয়োগ করবে, বাট উপরে এই জায়গায় যদি ডাইরেক্ট 1/4 আছে তাহলে 1/4 নিয়ে অঙ্ক করবে। আমি তোমাদের যখন কোশ্চেন ব্যাংক করেছিলাম সেখানে আমি পরিষ্কারভাবে এই কথাগুলো বলে দিয়েছিলাম। পরবর্তী কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এবার আমরা কিন্তু ঢুকে পড়েছি আমাদের অর্ধপরিবাহী চ্যাপ্টার দিকে, ওইদিকে ঢুকে পড়েছি। তো এখানে কোশ্চেনটা বলা হচ্ছে নিচের বর্তনীর তুল্য রোধ বের করো। দেখো এই ধরনের কোশ্চেন, দেখো এইদিকে আমাদের কত আছে, -6 ভোল্ট, এইদিকে আছে আমাদের -8 ভোল্ট, তার মানে এ হচ্ছে আমাদের বেশি। ঠিক আছে, এ হচ্ছে বেশি আর -8 এটা হচ্ছে কম। তাহলে মানে এটা যদি -6 এর দিকে যুক্ত হয় তার মানে এ -6 এর দিকে যুক্ত আছে, তার মানে এ আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, এ কিসে আছে, ফরওয়ার্ড বায়াস। কিন্তু এ দেখো -6 এর দিকে এইদিকে আছে, -8 এর দিকে আছে, এ আছে আমাদের রিভার্স বায়াস, তার মানে একে আমরা কি করতে পারি, একে আমরা মুছে দিতে পারি। তাহলে এই জিনিসটাকে একে আমরা পুরোপুরি মুছে দিলাম। ঠিক আছে, একে আমরা মুছে দিলাম। আচ্ছা, একে আমরা মুছে দিয়ে এখানটা আমরা কি করব, এইখানটা আমরা ওপেন সার্কিট করে দিলাম, এইখানটা আমরা ওপেন সার্কিট করে দিলাম। আচ্ছা চলো, ওপেন সার্কিট করে দিলাম এই দুটো জায়গায়। আর এ তাহলে কি হবে, শর্ট সার্কিট হয়ে যায়, চলো সেটাও করে দিই আমি, শর্ট সার্কিট, এইটাকে আমি করে দিলাম শর্ট সার্কিট, তাহলে আমাদের অঙ্ক করতে কি হবে, সুবিধা হবে। তাহলে একে আমরা করে দিই এবার শর্ট সার্কিট, এইখান থেকে এই জায়গাটা শর্ট সার্কিট হয়ে গেল। তার মানে এই যে 5 ওহমের যে রেজিস্টারটা আছে এর আর কিন্তু কোনো কাজ নেই। তার মানে এবার 10 আর 15, তাহলে এইখান থেকে যেই কারেন্টটা যাবে সেই কারেন্টটা এই পয়েন্টে আসার পর এইদিকেও ভাগ হবে, এইদিকেও ভাগ হয়ে যাবে। কারেন্ট ভাগ হচ্ছে তার মানে কি, কারেন্ট ভাগ হচ্ছে তার মানে কিন্তু এটা প্যারালাল কম্বিনেশন। তাহলে আর অফ ইকুইভ্যালেন্ট এক লাইনে কোশ্চেন এখানে, সেটা হবে 10 × 15/10 + 15, তাহলে উপরে হচ্ছে 150, ঠিক আছে, আর নিচে হচ্ছে 15 × 10, তার মানে হচ্ছে 25। ঠিক আছে, তার মানে আমাদের 6 দিয়ে কাটলে এটা কাটাকুটি হয়ে যায়, 5 6 30, 6 2 12, তার মানে এটা হচ্ছে 6 ওহম। ঠিক আছে, এইরকম কোশ্চেন দিয়েও তোমাদের বলে দিতে পারে যে কোন দিকে কি কারেন্ট যাচ্ছে না যাচ্ছে, এটাও আমাদের জানতে পারে কিন্তু। ঠিক আছে, বা কে ফরওয়ার্ড বায়াসে আছে, কে রিভার্স বায়াসে আছে, এগুলো কিন্তু জানতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন, বলা হচ্ছে প্রদত্ত লজিক বর্তনীতে যে লজিক গেট প্রকাশিত হলো সেটা কি, এই লজিক গেটটা কি, মানে ওয়াইটা কি বেরোবে এখানে। দেখো এইখান থেকে আমাদের এ যাচ্ছে, এটা আমাদের কি গেট দিয়ে আছে, নট, এটা কি গেট, নট, এটা কি গেট, নট, এটা কি গেট, ন্যান গেট দিয়ে আছে। গেট আগে চিনতে হবে, আমি কিন্তু পুরো ভিডিও দিয়েছি লজিক গেটের উপর। তাহলে এটা নট, এ এখানে কি বার করবে, এ বার, এ এখানে কি বের করবে, বি বার। তাহলে এ বার আর বি বার, এইটাকে আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো তার মানে এইখানে আমরা দিচ্ছি এ বার
আচ্ছা, আর এইখানে আমাদের যাচ্ছে বি বার। এইবার এই জিনিসটাকে আমি একটু ভেঙে দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে এখানে একটা ডি এর মতো আছে, এইখান থেকে আমরা আর একটা নট গেট নিতে হয়, ঠিক আছে, আর একটা নট গেট নিতে হয়, দিয়ে আমাদের ওয়াইটা এসছে। এই যে এন্ড গেট আছে, এইটা এন্ড গেট, এন্ড গেটের সাথে আমরা নট যুক্ত করি, দিয়ে ন্যান্ড হয়। তার মানে এ বার আর বি বার, নট গেট যেটা আছে এর কাজ কি, গুণ করা। তাহলে এ বার ডট বি বার, এদেরকে গুণ করে দিল। এ কি করবে, পুরোটার মাথায় বার চাপাবে। তার মানে এইখান থেকে বেরোবে এ তার মাথায় বার, বি তার মাথায় বার, এর পুরোটার মাথায় বার। তার মানে ওয়াই সমান আমাদের যেটা দাঁড়াচ্ছে এ বার ডট বি বার, পুরোটাই মাথায় বার চাপবে। এবার মাঝখানে বরাবর এটাকে যদি কেটে দিই, তাহলে ডি মর্গ্যানসের সূত্র অনুযায়ী এই ডটটা প্রথমে হবে প্লাস। তাহলে এর মাথায় আমাদের ডবল বার আছে, এর মাথায় ডবল বার দিলাম। বি এর মাথাতেও আমাদের ডবল বার আছে, বি এর মাথাতেও আমরা ডবল বার দিলাম। তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস বি। তার মানে এই যে গেটটা, এটা কি গেট, এটা আর কিছুই না, এটা আমাদের অর গেটকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটি কমন এমিটার বিবর্ধকের প্রবাহ মাত্রা, তার মানে এখানে বিটার কথা বলে দিয়েছে, যেটা আমাদের বলেছে 59। এখানে নিঃসারক প্রবাহ মাত্রা মানে এটা হচ্ছে এমিটার, যার মান হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। যেখানে সংগ্রাহক প্রবাহ মাত্রা কালেক্টর এবং আমাদের ভূমি প্রবাহ মাত্রা বিটা, এর মান আমাদের জানতে চাইছে। এবার দেখো আলফা সমান এটা লেখা যায় কি, যে বিটা বাই 1 প্লাস বিটা। আচ্ছা, বিটার মান কত, তাহলে 59, তার মানে 59 বাই 60। এবার আলফা সমান এটা লেখা যায় কি, উপরে আইসি থাকবে, নিচে আই ই থাকবে। আচ্ছা, এই আলফার মান কত, 59 বাই 60 সমান, এবার আইসি, এবার আইসির মান আমাদের বের করতে হবে। সো আইসি আমি যেমন কার তেমন রাখলাম। আই ইর মান কত বলেছে 6, তাহলে এখানে আমি 6 বসালাম। তাহলে 6 10 কত হচ্ছে 60। তার মানে আইসির মান যেটা বেরোলো সেটা আমাদের বেরোচ্ছে 5.9। এটা কিন্তু আমাদের মিলি অ্যাম্পিয়ার আসবে, 5.9 মিলি অ্যাম্পিয়ার। এইবার হচ্ছে আমাদের বিটার মান। তাহলে এবার বিটা যদি বের করতে হয়, তাহলে আই ই এটা সমান আমরা কি লিখবো, আই বি প্লাস আই সি, এটা আমরা লিখি। এবার আমাদের বের করতে হবে আই বি। তাহলে আই বি সমান, আই বি সমান, আই বিটা এর এইদিকে থাকলো, ঠিক আছে। তাহলে আই ই মাইনাস আই সি, আই ই এর মান হচ্ছে 6 মাইনাস 5.9, তার মানে এটা এলো আমাদের 0.1 মিলি অ্যাম্পিয়ার। দেখো এটাই তো হচ্ছে আমাদের বারবার বলা হচ্ছে যে বিটা যেটা তার মান খুবই কম হয়, খুবই কম হয়, খুবই কম হয়। দেখো এখানে বিটার মান কত 0.1, যেখানে আইসির মান 5.9। বিটা কি হয়, ইনপুট। তার মানে ইনপুট তুমি দিচ্ছ 0.1, আউটপুটে থাকে ইমিটার, সরি আউটপুটে থাকে কালেক্টর, কালেক্টরে তুমি পাচ্ছ 5.9। দিস ইজ কল্ড অ্যাম্পলিফিকেশন। তুমি কম দেবে, আউটপুটে বেশি পাবে। ইনপুটে দিচ্ছ তুমি 0.1, আউটপুটে তুমি পাচ্ছ 5.9। দিস ইজ হিউজ, ঠিক আছে। দেখো তারপর এই কোশ্চেনটা ভালো করে দেখো, একটু আগে এই টাইপের একটা কোশ্চেন করলাম। এখানে কি আছে, ন্যান্ড এ ডট বি দিচ্ছে। তার মানে এই যে পজিশনটায়, এই পজিশনটায় কি আসবে, এদের দুজনের গুণ হবে এ বি, তার মাথায় একটা বার আসবে। সেম একই জিনিস আবার রিপিট হচ্ছে। তার মানে এই জায়গাটায় কি আসবে, এ আর বি আসবে, তাদের মাথার উপর ডবল বার আসবে। তার মানে এইখানে কি আসবে, এ ডট বি, তার মাথার উপর ডবল বার, তার মানে হচ্ছে এ বি আসবে। তার মানে এটা কি গেট, এই যে বলেছে লজিক গেটের নাম, এই লজিক গেটটার নাম হচ্ছে এন্ড গেট, ঠিক আছে। এটা কি লজিক গেট, এটা এন্ড লজিক গেট, এটা আমাদের গুণ করে জাস্ট। সমাপ্ত তো এখানে হয়নি, আমাদের এখানে জানতে চাইছে ট্রুথ টেবিল। তাহলে এ একটা আছে, বি একটা আছে, আর একটা ওয়াই আছে। তাহলে এতেও যদি 0 দিই, বিতেও 0 দিই, এটা ওয়াইও আমরা 0 পাবো। আচ্ছা, এতেও 0, বিতেও 1, তাহলে এখানেও আমরা 0 পাবো। যদি দুটো হাই হয় তখনই একমাত্র আমরা কিন্তু এখানে 1 পাবো। যদি এটা 1 হয়, এটা 0 হয়, এটাও 0। নর্মালি যেরকম আমরা বীজগণিতে গুণ করি, 0 সাথে 0 গুণ করলেও 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু আমরা সেটা 0ই পাবো। কিন্তু একমাত্র 1 1 যদি দুটো হাই থাকে বা 1 1 কে গুণ করলে তখনই 1 পাবো। তো এইটা হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি গেট সেটা বলে দিলাম। পরবর্তী কোশ্চেন দেখা যাক। এখানে বলা হচ্ছে যে 100% মডিউলেশন, 100% মডিউলেশন মানে বিটার মান 1। তোমাদের বইয়ে এটা এম এ বলে লেখা আছে, এম এ বলে অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে। মডিউলেশন সূচক যেটা বলা হয়। এবারে বলেছে 40 কিলোওয়াট একটি বাহক তরঙ্গ। 40 কিলোওয়াট মানে পি অফ বাহক তরঙ্গকে কি বলা হয়, ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ারের যে ওয়েভ সেটা হচ্ছে 40 কিলোওয়াট। এবার তরঙ্গের মডিউলেশন করার ক্ষমতা কত হবে, মডিউলেশনে 40 ওয়াট এর একটি বাহক তরঙ্গের মডিউলেশন করার ক্ষমতা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের এখানে যে মডিউলেশনের ক্ষমতা বলছে, তার মানে এটা কি হয়, অ্যামপ্লিটিউড মডিউলেশন।
তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষমতার সূত্র হচ্ছে পি অফ এম, এটা হচ্ছে পিসি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এখানে হয় বিটা তার স্কোয়ার বাই 2 হয়, ঠিক আছে, বিটা হয় বা এম হয়, মডুলেশনকে অনেকভাবে অনেক নাম ধরে ডাকা হয়। এবার পিসির মান কত, পিসির মান বলেছে 40, 1 প্লাস বিটার মান কত 1, তার মানে এটা হচ্ছে হাফ, তার মানে এখানে কত 3 এর 2 বেরোবে, তাহলে 40 ইন্টু 3/2, তাহলে এটা যদি কাটাকুটি করা হয় 2 কুড়ি 40, 3 কুড়ি কত 60, কিন্তু এটা আসবে কিলোওয়াট, কারণ আমি এখানে পিসির মান কিসে বসেছি কিলোওয়াট, তো পি অফ এ এম যেটা মডুলেশনের যে ক্ষমতা সেটা কত আসবে 60 কিলোওয়াট। পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে একটি টিভি টাওয়ারের উচ্চতা 125 মিটার, টাওয়ারটি থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত, একটাই যেহেতু টাওয়ার এখানে ব্যবহার করেছে তার মানে কত দূর পর্যন্ত জানতে চাইছে, সেটা আমরা কি বের করব, বেতার দিগন্ত, ঠিক আছে, এক কথায় আমরা বেতার দিগন্ত যেটা ডি বের করব সেটা হয় √2r × h। এবার দেখো 2 বসালাম, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা এখানে মিটারে বলে দিয়েছে, এটাই বসাবো 6.4 × 10⁸ বসাবো। এইচ এর মান হচ্ছে 125। এইবার 125 এখানে মিটারে বলে দিয়েছে, এটাও মিটারে বলে দিয়েছে, কোনো অসুবিধা নাই। তো 125 এটা ক্যালকুলেশন করা যাক। সো এখানে ক্যালকুলেশন করা যাক 2 ইন্টু আচ্ছা 6.4 ইন্টু 10⁸ ইন্টু 125। আচ্ছা এইটার রুট যদি করা হয় তাহলে মোটামুটি আসছে আমাদের ডি এর মান 40, তারপরে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, এতগুলো আমাদের শূন্য আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে এইখানে যে 10⁸ না, এটা হচ্ছে আমাদের 10⁶, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10⁶। যদি এটা 10⁶ হয় তাহলে 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶, তার সাথে 125 আমরা গুণ করলাম এবং রুটের ভেতরে অ্যান্সারটা বসালে 40, তার পেছনে 3টে শূন্য, তার মানে একটা শূন্য এখানে কেটে যাবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 40 ইন্টু 10⁻³ এত মিটার, তার মানে ডি সমান আমরা লিখতে পারি এত 40 কিলোমিটার। তাহলে এত দূর অবধি রইল আমাদের। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আমার তোমাদের জন্য এক্সট্রা আছে, যে কুলিজ নল, এটাকে কুলিজ নল বলে, এর তাপমাত্রা বৃদ্ধি করলে, 1 নম্বর কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধি করলে কুলিজ নলের এই যে এই ফিলামেন্টের তাপমাত্রা, এই ফিলামেন্টের তাপমাত্রা বৃদ্ধি করলে, আর 2 নম্বর এই কুলিজ নল তো একটা হেভি ভোল্টেজের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, একটা ভোল্টেজের সাথে যুক্ত থাকে, ধরো সে যাই হোক একটা ভোল্টেজের সাথে এরকম যুক্ত থাকে। তো এবার বলছে এই ভোল্টেজটা বৃদ্ধি করলে কি কি পরিবর্তন হবে। সো দেখো যদি ফিলামেন্টের তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, সেখান থেকে বেশি বেশি ইলেকট্রন এই যে আমাদের টার্গেটটায় আছে এই টার্গেটটাই পড়ে, যার ফলে এখানে আসলে ফোটনের সংখ্যা বেড়ে যায়, ফোটনের সংখ্যাটা আমাদের তীব্রতার সাথে সমানুপাতিক, তার মানে এক কথায় তখন তীব্রতা বেড়ে যায়, বোঝা গেল। দ্বিতীয় নম্বর, যদি আমরা ভোল্টেজ বাড়িয়ে দিই তার মানে ইলেকট্রনগুলো কি হয়, বিশাল স্পিডে যায়, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে উল্টো দিক থেকে, যত ভোল্টেজ বাড়াবো তত জোরে আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রনগুলোকে যদি অনেক জোরে আকর্ষণ করে ওদের গতিশক্তি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে এখানে কি হয়, এখানে যে এক্স রশ্মির এর ভেদন ক্ষমতাটা বেড়ে যায়, ঠিক আছে, এক্স রশ্মির ভেদন ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু বেড়ে যায়। এই দুটো জিনিস এটা মনে রেখে এখানে আমি লিখে রেখেছি, যদিও যে দেখো কুলিজ নলে ফিলামেন্টের তাপমাত্রা বৃদ্ধি করলে এক্স রশ্মির তীব্রতা বা প্রাবল্য বৃদ্ধি পায়, কিন্তু এর ভেদন ক্ষমতা বা গুণমানের কোনো পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা বৃদ্ধিতে ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনের সংখ্যা বাড়ে, ঠিক আছে। আর দ্বিতীয়ত অন্যদিকে বিভব পার্থক্য বৃদ্ধি করলে ভেদন ক্ষমতা বৃদ্ধি পায়, এটি আরো কঠোর বা হার্ড এক্স রশ্মিতে পরিবর্তন হয়, ঠিক আছে। তো আমাদের কিন্তু টোটাল মডার্ন ফিজিক্সের উপর এরকম একটা ভিডিও দিচ্ছি, তোমাদের আশা করি খুবই হেল্পফুল হবে। আচ্ছা পরবর্তীকালে কিন্তু আমরা পরের সপ্তাহ থেকে আমরা বলেছি যে আলোর যতগুলো পারবো তোমাদের পরীক্ষা অবধি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, এবং পরের সপ্তাহ থেকে সেই জিনিসটা শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা যারা এতদূর অবধি ভিডিও দেখেছো নতুন, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখে দিও।